টি-20 ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ প্রস্তুতিমূলক একজন আদর্শ প্রস্তুতির জন্য যার সাথে টি-20 সিরিজ আয়োজন করে জিম্বাবুয়ের বিপক্ষে, যে জিম্বাবুয়ে উগান্ডার সাথে হেরে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারে না। তো সেই জিম্বাবুয়ের সাথে যখন টি-20 5টা টি-20 ম্যাচের সিরিজ আয়োজন করে, সেখানে বাংলাদেশের একটা এক্সপেকটেশনের জায়গা অনেক বেশি ছিল যে জিম্বাবুয়ের সাথে আমরা তো সিরিজ জিতবই, তার সাথে হয়তো বা আমরা 2-3টা ম্যাচ মানে জয়লাভটা একটু ব্যতিক্রম ধর্মী দেখব, অনেক বড় ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করবে। কিন্তু এখন পর্যন্ত আজকে বাংলাদেশের চতুর্থ যে টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেখানে বাংলাদেশ মাত্র 5 রানে জয়লাভ করে এবং যে জয়টা অনেকটা বেশি জিম্বাবুয়ের পক্ষেই ছিল, সেখানে তারা সেরকমভাবে সেই ফিনিশিং টাচটা দিতে পারে নাই। আজকে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে। ওপেনিংয়ে নামে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। সেখানে শুরুটা অনেক ভালো করে বাংলাদেশ এবং 100 রানের একটা অসাধারণ পার্টনারশিপ ওপেনিংয়ে, এবং সেই জায়গায় 37 বলে টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম, এবং সৌম্য সরকারও অসাধারণ পারফরমেন্স করেন। তিনি ইনজুরির কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসেন এবং এসেই তিনি অসাধারণ একটা ইনিংস খেলেন। 34 বলে 41 রানের একটা ইনিংস খেলেন। তারপরে ওয়ান ডাউনের পজিশনে আমরা যে আগের কয়েকটা ম্যাচে যেখানে দেখি নাজুল হোসেন শান্তকে নামানো হয়, সেখানে আজকে ওয়ান ডাউন পজিশনে নামানো হয় তৌহিদ হৃদয়কে, এবং তৌহিদ হৃদয় শুরুটা বেশ ভালো করলেও 8 বলে 12 রান করে তিনি আউট হয়ে যান। তো বাংলাদেশের যখন 101 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে, তারপরে বাংলাদেশ 42 রানের মধ্যে 9 উইকেট হারিয়ে বসে। তো বাংলাদেশের এটা যেন চিরাচরিত একটা স্বভাব, যেটা হচ্ছে 42 রানে যখন একটা উইকেট হারিয়ে বসে, তখন বাংলাদেশের যখন উইকেট ফল ডাউন হতে শুরু হয়, তখন এটা রেগুলার ধারাবাহিকভাবে হতে থাকে। সেই জায়গাটাতে বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যান সেই জায়গাটাতে তার দায়িত্বটা সে নিতে শিখবে, সে তার দায়িত্বটা ঠিকমতো পালন করবে, সেই জায়গাটাতে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা, এবং এটা যেন একটা স্বভাবগত দিক থেকেই চলে গেছে। তো সেরকমটাই হলো আজকে, যেখানে আমরা এক সময় দেখতে পাচ্ছিলাম যে আমাদের এক্সপেকটেশনের জায়গা ছিল যখন 100 রানের মধ্যে বাংলাদেশের ওপেনিং জুটি আউট হয়নি, তখন হয়তো আমরা ভেবে নিয়েছিলাম যখন 11 ওভারের মধ্যে 100 রান পূর্ণ করে, তো আমরা ভেবে নিয়েছিলাম যে এই স্কোরটা হয়তো বা টোটাল স্কোরটা 190 অথবা 200-এর দিকে গড়াবে। তো হয়তো বা অনেক হাই স্কোরিং ম্যাচ একটা দেখতে পাবো, জিম্বাবুয়েকে হয়তো বা আজকে অনেক বড় একটা রানের ব্যবধানে বাংলাদেশ পরাজিত করবে। কিন্তু 42 রানের মধ্যে 9 উইকেট হারিয়ে বসে সবচেয়ে অবাক করা যে বিষয়টা, সেটা হচ্ছে এই 3 জন ব্যাটসম্যান ব্যতীত বাকি যে 8 জন ব্যাটসম্যান কেউ সিঙ্গেল ডিজিট পার করতে পারেনি। তো এটা সবচেয়ে বড় একটা দৃষ্টিকটু একটা পজিশন বলা চলে। লাস্ট 4টা ম্যাচ খেললো জিম্বাবুয়ের বিপক্ষে, একটা ম্যাচও বাংলাদেশের যে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশের ক্রিকেটের যে টেকনিক্যাল বলেন, র্যাঙ্কিং বলেন, যে দিক থেকে বলেন, যে পার্থক্যটা যে জায়গায় আমরা কম্পেয়ার করতে পারি, সে জায়গায় বাংলাদেশ সেই প্রত্যাশিত পারফরমেন্স তো দূরে কথা, তার ধারে কাছে গিয়েও পৌঁছাতে পারেনি। ব্যাটিং অর্ডারে আমরা টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার নিয়ে বরাবরই টপ অর্ডার নিয়ে যখন আমরা সমালোচনাগুলো করি, গঠনমূলক আলোচনাগুলো করি, বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, যে জায়গায় তাদের যে টেকনিক্যাল ঘাটতিটা, সেটা নিয়ে যখন আমরা আলোচনা করি, সেই জায়গায় টপ অর্ডাররা যখন ভালো করে, তখন সেই রোগটা যেন মিডল অর্ডারে ধরে। তো আমরা কাকে আসলে দোষটা দিব? সেই জায়গায় যদি প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজের রেসপন্সিবিলিটিটা ঠিকমতো পালন করতে না পারে, তারা যদি তাদের ম্যাচের ফরম্যাটটা না বুঝে, তারা ম্যাচের সিচুয়েশনটা যদি না বুঝে, এবং কোন ক্রুশিয়াল মোমেন্টে, কোন বিবেচনায়, কোন দিক থেকে কী সিচুয়েশনে খেলতে হবে, কোন সময় তার দায়িত্বটা কীরকমভাবে নিতে হবে, কোন সময় অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে হবে, সেই জায়গাটা যদি তারা বুঝে উঠতে না পারে, আলোচনার মুখে টপ অর্ডাররা যখন আজকে ভালো রান করলো, তখন মিডল অর্ডাররা সেই জায়গায় ব্যর্থ, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সেই জায়গায় ব্যর্থ। আজকে সেই জায়গায় আবারও সেই মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটা আবারও বোঝা গেল, যে মাহমুদুল্লাহ রিয়াদকে গত টি-20 ওয়ার্ল্ড কাপে যে কোনো কারণ দেখিয়ে যাকে টি-20 ওয়ার্ল্ড কাপের 15 সদস্যের মধ্যে রাখা হয়নি, সে মাহমুদুল্লাহ রিয়াদ যখন ওয়ার্ল্ড কাপের আগে সব সমালোচনার জবাব দিয়ে যখন তিনি মাঠে পারফরমেন্স করলেন, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যখন তাকে অটো চয়েস হিসেবে ধরে নেওয়া হলো, সেই মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে 2টা ম্যাচে যখন ব্যাট করার সুযোগ পেলেন, 237, 160 স্ট্রাইক রেটে যখন ফিনিশিং টাচটা দিলেন, আজকে সেই মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটা আরও বেশি করে বাংলাদেশ টিম বুঝতে পারলো, এবং সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ না থাকার কারণে আজকে যে 6, 7, 5, 6 পজিশনে বাংলাদেশের যে ব্যাটিংয়ের যে দায়িত্বটা, সেটা কেউ সেই জায়গায় হাল ধরতে পারলো না। এবং তারই পরিপ্রেক্ষিতে যখন জিম্বাবুয়ে 138 রানে অল আউট হলো, সেই ম্যাচটা যেন বাংলাদেশ হারার মুখে
চলে গিয়েছিল। তো জিম্বাবুয়ের বিপক্ষে যে জিম্বাবুয়ে উগান্ডার সাথে ম্যাচ হেরে কোয়ালিফাই করতে পারে না, সেই জিম্বাবুয়ের বিপক্ষে যদি আমরা এরকম জয় প্রত্যাশা করি তো সেটা বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতিমূলক এবং আইডিয়াল প্রস্তুতি হবে সেটা নিয়েও কিন্তু অনেকটা প্রশ্নের জায়গায় তৈরি করে। 43 রানের স্বল্প পুঁজিতে ম্যাচটা জিতবে কিনা সেই যখন সংশয় তৈরি হয়েছিল, সেই সময় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট লাস্ট 3টা ম্যাচে যেভাবে বোলিং ডিপার্টমেন্ট জেতার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে, আজকেও ঠিক তেমনই বড় একটা ভূমিকা রাখলো। তাসকিন আহমেদ 4 ওভার বল করে 20 রান দিয়ে 2 উইকেট নিলেন। সাকিব আল হাসান 3 ওভার 5 বল করে 35 রানে 4 উইকেট তুলে নিলেন। এবং মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফিরে এসে 4 ওভারে বল করে 19 রান দিয়ে 3 উইকেট তুলে নেন। যে মজার যে মুহূর্তটা সেটা হচ্ছে শেষ ওভারে যখন জিম্বাবুয়ের প্রয়োজন হয় 6 বলে 14 রান, এবং আমরা অনায়াসে দেখতে পাই যে টি-20 ফরম্যাটে 6 বলে 14, 6 বলে 15 এবং 6 বলে 12, 10 যে কোনো ম্যাচের সিচুয়েশনে এই ধরনের টার্গেটটা সহজেই ব্যাটসম্যানরা তারা লুফে নেয় এবং চেস করতে পারে। তো যখন 6 বলে 14 রানের প্রয়োজন হয় ঠিক সেই মুহূর্তে বোলিংয়ে আসলেন সাকিব আল হাসান। আমরা সাকিব আল হাসান জানেন প্রথম 3টা টি-20 তিনি ছিলেন না, তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন এবং সেখান থেকে তিনি শেষ 2টা টি-20-র জন্য তাকে বিবেচনায় রাখা হয়। এবং শেখ আল হাসান তার যে ব্যাটিংয়ের যে দুর্বলতাগুলো ছিল, ব্যাটিংয়ের যে তিনি অনেক দিন থেকে ভুগছিলেন, তো সেখানে তার সেই জায়গাটাতে তিনি আজকেও ব্যাটিংয়ে অনেকটা ব্যর্থ হন। এবং তারপরে সাকিব আল হাসান আজকে বোলিংয়ে সে অসাধারণ বল করেন এবং শেষ ওভারে তিনি যখন ব্যাটসম্যান যখন অনেকটা অ্যাগ্রেসিভ এবং মারকুটে থাকবে ঠিক সেই মুহূর্তে তিনি অফ স্টাম্পের লেন্থ বরাবর তিনি বল দেন এবং সেখানে ব্যাটসম্যান লং অফ বরাবর একটা সহজ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন এবং সেখানে 1 রান হয়। এবং তো শেষ 5 বলে যখন সাকিবের 5 বলে যখন জিম্বাবুয়ে দলের প্রয়োজন 13 রান, ঠিক সেই সময় চোর পুলিশের মতো একটা খেলা চলছিল, সেখানে জয়লাভ করলেন সাকিব। এবং সাকিব তার ওভারের দ্বিতীয় বলটা দিলেন 4th স্টাম্প বরাবর এবং সেখানে মুজরাবানি সেই জায়গাটাতে ব্যাট বলে করতে পারলেন না। শেষ 4 বলে জিম্বাবুয়ের প্রয়োজন 13 রান। ঠিক সেই সময় সাকিব যেন তার ভুলটা করে বসলেন, যখনই স্টাম্প বরাবর তিনি মিডিল এবং অফ স্টাম্প বরাবর বলটা দিলেন, সেই সময় মুজরাবানি তার বলটাকে এবং লং অন বরাবর একটা ওভার বাউন্ডারি মেরে দিলেন এবং শেষ 3 বলে প্রয়োজন 6 রান। সেই সময় সাকিব আল হাসান তার ব্যাটসম্যানের যে মাইন্ডটা বুঝতে পারলেন এবং মাইন্ড গেম প্ল্যানিংটাই তিনি খেললেন এবং সেখানে সাকিব যে বিশ্বসেরা অলরাউন্ডার সেটা তিনি তার বোলিংয়ের যে মাইন্ড সেট আপ এবং ব্যাটসম্যানকে কিভাবে বোকা বানানো যায় সেই জায়গাটা তিনি করিয়ে দেখালেন এবং তিনি ওয়াইড লেন বরাবর বল দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানালেন এবং ব্যাটসম্যান যখন এক স্টেপ এগিয়ে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে গেল তখনই ওই একটা স্টাম্পিং আউট হয়ে গেলেন। লাস্ট 2 বলে যখন 6 রান প্রয়োজন তখন তিনি শেষ উইকেটটাও বোল্ড আউট করে বাংলাদেশ ম্যাচটা জয়লাভে ভূমিকা রাখলেন এবং সাকিব আল হাসান সর্বশেষ 4টি উইকেট নিলেন। এবং তো বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ যে 4টা ম্যাচেই জয়লাভ করে, সেখানে বাংলাদেশের জয়ের অন্যতম ভূমিকা রাখে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। ব্যাটিং ডিপার্টমেন্ট সেই জায়গায় সেরকম কোনো প্রত্যাশিত বা সেরকম কোনো পারফরমেন্স প্রদর্শন করতে ব্যর্থ হয়।